আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সেনা সমর্থিত সরকারকে 2007 সালে আনার পেছনে যেসব কারিগর বা কুশীলবের ইন্ধন ছিল তাদের শনাক্তের কাজ এরই মধ্যে বিশেষ নির্দেশনার ভিত্তিতে শুরু করে দিয়েছে পুলিশ। ইতিমধ্যে 113 জনের প্রোফাইল সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনকে নজরদারির আওতায় আনা হয়েছে। আর ফখরুদ্দিন মঈনুদ্দিন সহ যারা দেশের বাইরে দীর্ঘদিন ধরে অবস্থান করে আত্মগোপনে আছেন তাদের বিষয়ে পুলিশ সদর দপ্তর ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে। এমনকি রেড নোটিশ জারি করার উদ্যোগ নেওয়ারও নির্দেশনা এসেছে সরকারের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে। আপনাদের বারবারই বলেছি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানই একমাত্র জানেন 2007 সালে 1/11 সরকারের সময়, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় কারা তাকে গ্রেফতার করিয়েছিলেন, কারা তাকে সেনা হেফাজতে 1.5 বছরের মতো সময় ধরে আটকে রেখে দিনের পর দিন নির্যাতন করে গেছেন এবং তাকে প্রায় পঙ্গু করে ফেলেছিলেন, এবং কারা তার মা বেগম খালেদা জিয়া, তার ভাই আরাফাত রহমান কোকো সহ জিয়া পরিবারের 3 জনকেই গ্রেফতার করে নানা রকম হুমকি দিয়ে এবং হাওয়া ভবন কেন্দ্রিক নানা রকম ঘটনা প্রবাহ প্রকাশ করে সংবাদ মাধ্যমে জিয়া পরিবারের ইমেজ ক্ষতিগ্রস্ত করেছিলেন, এবং কাদের কারণে তারেক রহমানকে মুচলেকা দিয়ে দেশত্যাগ করে 17 বছর নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, 1/11 ঘটনার কুশীলবদের অনেকেই, বিশেষ করে সেনা কর্মকর্তারা ভেবেছিলেন যে তারেক রহমান কিছুতেই তাদেরকে ঘাটানোর বা সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস করবেন না, এবং সেই আস্থাতেই তারা বহাল তবিয়তে একরকম একেবারে ঢাকা শহরে প্রকাশ্যেই জীবনযাপন করছিলেন। এবং সে কারণে এখন যখন তারেক রহমান একের পর এক গ্রেফতার শুরু করেছেন, তখন একরকমের হকচকিত হয়ে পড়েছেন সাবেক সেনা কর্মকর্তাদের অনেকেই। জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী 1/11 ঘটনার শীর্ষস্থানীয় কুশীলবদের একজন, যিনি কিনা রীতিমতো বন্দুক নিয়ে বঙ্গভবনে হাজির হয়ে ট্যাঙ্ক কামান নিয়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকে ভয় দেখিয়ে 1/11 ঘটিয়েছিলেন। তিনি থেকে শুরু হয়েছিল গ্রেফতার গত সোমবারে। আর এর মধ্যে জেনারেল মাসুদ উদ্দিনকে গ্রেফতারের পরপরই তারেক রহমানের নির্দেশনায় আরেকজনকে গ্রেফতার করা হয়েছিল, জেনারেল শেখ মামুন খালেদ। আর আজ সোমবার ভোর রাতে, প্রতিটি গ্রেফতারের ঘটনাই কিন্তু গভীর রাতে ঘটছে, ভোর রাতে ঘটছে। আজ সোমবার ভোর রাতে গ্রেফতার করা হয়েছে ডিজিএফআই এর আরেকজন সাবেক মহাপরিচালককে, যিনি মেজর জেনারেল মোহাম্মদ আফজাল নাসের। এই মোহাম্মদ আফজাল নাসেরকে শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার 2009 সালে বরখাস্ত করেছিল সেনাবাহিনী থেকে। ডিজিএফআই এর এই সাবেক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আফজাল নাসেরকে মনে করা হয় যে 1/11 সরকারের সময় যেই সেনা কর্মকর্তারা রাজনৈতিক নেতাদের ওপর অমানবিক নির্যাতনের নেপথ্যে মুখ্য ভূমিকা পালন করেছিলেন তাদের একজন। শুধুমাত্র তাই নয়, তারেক রহমানকে যখন দিনের পর দিন শারীরিক নির্যাতন করা হতো, তারেক রহমান আদালতে হাজির হয়ে যে প্রসঙ্গে 2008 সালের শুরুতেই বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তাকে উল্টো করে ঝুলিয়ে পেটানো হচ্ছে এবং তার মেরুদণ্ডের হাড় একের পর এক ভেঙে গেছে, এবং তিনি হেঁটে কারা হেফাজতে গিয়েছিলেন, কিন্তু এরপর তিনি আদালতে হাজিরা দেওয়া শুরু করেন হুইল চেয়ারে চেপে, এবং তারপর দেখা যেত যে হুইল চেয়ারে এসেও তিনি তার শারীরিক নির্যাতন এবং ব্যথা বেদনার যে প্রতিক্রিয়া সেটা আটকে রাখতে পারছেন না, লুকাতে পারছেন না। মানে ব্যথায় কুকড়ে যাওয়া মুখে হাজির হওয়া তারেক রহমান 2008 সালের শুরুতেই বলেছিলেন যে মাসের পর মাস ধরে তাকে উল্টো করে বেঁধে 18 ঘন্টা ধরে পেটানো হচ্ছে। সেই তারেক রহমান তার মায়ের দর কষাকষিতে সেনা কর্মকর্তাদের সঙ্গে ছাড়া পেয়েছিলেন 2008 সেপ্টেম্বরে এসে, আর গ্রেফতার হয়েছিলেন সেই 2007 সালের মার্চ মাসে। এই আফজাল নাসের, যেই আফজাল নাসেরকে আজকে গ্রেফতার করিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুর ডিওএইচএস এর সেই সেনা কর্মকর্তার বাসভবন থেকে, সেই আফজাল নাসের সশরীরে তারেক রহমানকে নির্যাতনের সময় উপস্থিত থাকতেন বলে জানা গেছে।
এই আফজাল নাসেরকে গ্রেফতার করাটা একটা ধারাবাহিকতার অংশ। এখন সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে গেছে, আপনাদের যেটা বলেছিলাম যে তারেক রহমানের কাছে তো একটা তালিকা আছে যে কারা, কোন সেনা কর্মকর্তারা সে সময় এই ১/১১ সরকারের সময় রাজনৈতিক নেতাদের গ্রেফতারে মুখ্য ভূমিকা রেখেছেন, কারা সে সময় জিয়া পরিবারকে বিপদগ্রস্ত করেছেন, কারা সে সময় তারেক রহমানের ঘনিষ্ঠ হাওয়া ভবন ঘনিষ্ঠ ব্যক্তিবর্গকে গ্রেফতার করে হাওয়া ভবনের নানা চাঞ্চল্যকর কাহিনী সংবাদ মাধ্যমে প্রকাশ করিয়েছেন। তারেক রহমান ১১৩ জনের একটা তালিকা প্রস্তুত করেছেন। বাংলাদেশের প্রধান দৈনিকগুলোর একটি দেশ রূপান্তর খবর দিচ্ছে যে ১১৩ জনের প্রোফাইল বাংলাদেশের পুলিশ বাহিনী প্রস্তুত করেছে তারেক রহমানের গ্রিন সিগন্যাল পাওয়ার পর, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান সুস্পষ্টভাবে পুলিশকে নির্দেশনা দিয়েছেন যে অগ্রাধিকার ভিত্তিতে ১/১১ সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের, সাবেক সেনা কর্মকর্তা, আমলা, প্রভাবশালী ব্যবসায়ী, কতিপয় বিতর্কিত রাজনৈতিক ব্যক্তি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করতে হবে যে তারা এখন কে কোথায় আছেন। যারা এখনো বাংলাদেশে আছেন তাদের বিদেশ যাত্রা নিষিদ্ধ করতে হবে, খবর পাঠাতে হবে বিমানবন্দর সহ সর্বত্র, যাতে কিছুতেই তারা দেশত্যাগ করতে না পারেন, তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করতে হবে। সবচেয়ে বড় কথা, আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে নিয়ে আসতে হবে এই ১১৩ জন ব্যক্তিকে এবং একটা কমিশন গঠন করে অগ্রাধিকার ভিত্তিতে ১/১১ সময়কার ঘটনা প্রবাহের বিচার হতে হবে। বিএনপি সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১/১১ ঘটনার কুশীলবদের বিচারে। খবর বেরিয়ে এসেছে এরই মধ্যে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এরই মধ্যে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং জেনারেল মামুন খালেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় বিচারের জন্য আবেদনও করেছেন আদালতে। কিন্তু এই যে পুরো ঘটনাটি ১/১১ ঘটনার সুস্পষ্টভাবে মামলা দায়ের হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং সেখানে তাদের বিচার হবে, এই সিদ্ধান্তটি নীতিগতভাবে বিএনপি সরকার এরই মধ্যে নিয়ে নিয়েছে। তার মানে যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার ১৯৭১ সালের যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের কারণে জামায়াত নেতাদের বিচার করেছিলেন, যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইউনূস সরকারের আমলে আবার ২০২৪ সালের জুলাই আগস্টের ঘটনা প্রবাহের জন্য শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিচার হচ্ছিল, এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের আমলে এসে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১/১১ সময়ে তারেক রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং কারা হেফাজতে নিয়ে তাদের ওপর অকথ্য নির্যাতনের বিচার করার সিদ্ধান্ত নিয়েছে এখন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার। দেশ রূপান্তর পত্রিকা লিখছে যে সেনা সমর্থিত সরকারকে ২০০৭ সালে আনার পেছনে যেসব কারিগর বা কুশীলবের ইন্ধন ছিল তাদের শনাক্তের কাজ এরই মধ্যে বিশেষ নির্দেশনার ভিত্তিতে শুরু করে দিয়েছে পুলিশ। ইতিমধ্যে ১১৩ জনের প্রোফাইল সংগ্রহ করা হয়েছে, এদের মধ্যে বেশ কয়েকজনকে নজরদারির আওতায় আনা হয়েছে। আর ফখরুদ্দিন, মঈনুদ্দিন সহ যারা দেশের বাইরে দীর্ঘদিন ধরে অবস্থান করে আত্মগোপনে আছেন তাদের বিষয়ে পুলিশ সদর দপ্তর ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে, এমনকি রেড নোটিশ জারি করার উদ্যোগ নেওয়ারও নির্দেশনা এসেছে সরকারের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে। পুলিশের ওই সূত্রটি দেশ রূপান্তরকে জানিয়েছে যে সপ্তাহখানেক আগে পুলিশ সদর দপ্তর থেকে ইন্টারপোল সদর দপ্তরে গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে বলা হয় সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ সহ আরো কিছু ব্যক্তি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য সহ একাধিক দেশে অবস্থান করছেন। তারা বাংলাদেশে অবস্থানকালে নানা অপকর্ম করেছেন এবং তাদেরকে কি করে নির্দিষ্ট করা যায় তাদের অবস্থান এবং কি করে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যায় সে বিষয়ে খোঁজ খবর করতে, সে বিষয়ে সক্রিয় হতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের তরফে। এই যে ১/১১ ঘটনা সম্পর্কে পত্রিকাগুলো লিখছে যে মামুন খালেদ এবং
জেনারেল মাসুদ, এ দুজনকে যে রিমান্ডে নিয়ে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, তখন নানা রকম চাঞ্চল্যকর তথ্য নাকি বেরিয়ে এসেছে। কারণ দীর্ঘ নীরবতার পর নতুন করে এই ইস্যুটি প্রকাশ্যে এসেছে। বিএনপি সরকারের তরফে বলা হচ্ছে যে ফৌজদারি ঘটনার তো কোনো এই ঘটনা বিচারের মুখোমুখি করতে তো এটা তো তামাদি হয়ে যায় না। এই যে এরা হেফাজতে নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সে সময়কার অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ীদেরকে কারার হেফাজতে রেখে তখন সেনা কর্মকর্তারা যে নির্যাতনের মুখোমুখি করেছেন, এই ফৌজদারি অপরাধের বিচার যে কোনো সময় হতে পারে। এই দীর্ঘ 17 বছর পরেও সেটা করা সম্ভব, এবং সে কারণে বিএনপি সরকার এই বিচার প্রক্রিয়া শুরু করতে উদ্যোগী হয়েছে। জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং তখন ডিজিএফআই এর পরিচালক শেখ মামুন খালেদের রিমান্ডে পাওয়া তথ্যে এমন খবরও পাওয়া গেছে যে তাদের ব্যক্তিগত কার্যালয় এবং গোপন আস্তানায় টর্চার সেল বা নির্যাতন কক্ষ ছিল। এখন সেই টর্চার সেল এবং নির্যাতন কক্ষের ভুক্তভোগী তো প্রধানমন্ত্রী তারেক রহমান স্বয়ং। কাজেই এই চাঞ্চল্যকর ঘটনার বিচার যে তিনি তার শাসনামলে করবেন, সেটা তো অত্যন্ত স্বাভাবিক বিষয়। কিন্তু বিএনপি সরকার মনে করছে যে ওই যে ১/১১ ঘটনা, সেটা কোনো হঠাৎ করে কোনো সিদ্ধান্ত ছিল না। এই ঘটনার পেছনে বড় ধরনের দীর্ঘ রাজনৈতিক পরিকল্পনা ছিল এবং সিস্টেম্যাটিক ম্যানিপুলেশন ছিল। তারেক রহমান সরকার মনে করছে যে 1/11 সময় যে অর্থনৈতিক ও নীতি নির্ধারণী পরিকল্পনাগুলো আনা হয়েছিল, যে পরিবর্তনগুলো আনতে তারা সক্রিয় হয়েছিলেন, তার প্রধান লক্ষ্য ছিল দেশের নির্দিষ্ট কিছু খাতের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেওয়া। তার সেনা কর্মকর্তারা নির্দিষ্ট কিছু খাতের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিতে ১/১১ ঘটিয়েছিলেন, সে কথা মনে করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। এবং তদন্ত কর্মকর্তারা বলছেন যে তারা যে লাইনে তদন্ত করছেন, সেখানে তারা মনে করছেন যে ওই ১/১১ ঘটানোর পেছনে গভীর ভূ রাজনৈতিক সমীকরণ ছিল, বিশাল অঙ্কের আর্থিক লেনদেন জড়িত ছিল। কাজেই যে বিষয়গুলোকে জাতীয় স্বার্থ বলে প্রচার করে সে সময় রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল, প্রতিষ্ঠিত ব্যবসায়ীদেরকে কারারুদ্ধ করে তাদের দুর্নীতির অবসান ঘটানোর প্রতিজ্ঞা জনগণের সামনে হাজির করা হয়েছিল কিছু প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমের বয়ানে, সেগুলোর পেছনে আর্থিক লেনদেন এবং গভীর ভূ রাজনৈতিক সমীকরণ আছে এবং ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থ আছে। এই কথাগুলো মাথায় রেখে তদন্ত কর্মকর্তারা বর্তমানে তদন্ত চালাচ্ছেন। কাজেই এই পরিস্থিতিতে যারা এখনো দেশে আছেন, সাবেক সেনা কর্মকর্তা, আমলা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যারা তারেক রহমানের পরামর্শে যে তালিকা তৈরি হয়েছে 113 জনের, তার মধ্যে আছেন, তারা এরই মধ্যে ব্যাপক গ্রেফতার আতঙ্কে ভুগছেন। কিন্তু বিমানবন্দর সীমান্তে এরই মধ্যে দেশ ছাড়তে নিষেধাজ্ঞার আওতায় তাদের নাম পৌঁছে যাওয়া, এই মুহূর্তে তাদের দেশ ছাড়বারও কোনো উপায় নাই। নিশ্চিতভাবে মাতা পুত্রের কাছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের কাছে সুনির্দিষ্ট তালিকা ছিল কারা জিয়া পরিবারকে বিপদগ্রস্ত করে এতদিন ধরে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখতে সমর্থ হলো, কারা জিয়া পরিবারকে বিচ্ছিন্ন করে রাখলো 17 বছর ধরে, এবং কারাই বা তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে মুচলেকা নিয়ে 17 বছর নির্বাসনে রাখতে বাধ্য করলো। এই পুরো বিষয়টার একটা মীমাংসা চাইছেন তারেক রহমান, এটা স্পষ্ট। 113 জনের তালিকায় যারা আছেন তারা জানেন তাদের জন্য আগামী সময়টা খুবই বিপদে।